হঠাৎ করে কেন রাজশাহীর উদ্দেশ্যে রওনা হলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। সকালবেলা উঠে আমি এই যে নাস্তা কিন্তু অফ ক্যামেরাতে বানিয়ে নিয়েছি, আর চাটাও বানিয়ে নিয়েছি। সকালবেলা নাস্তা করব, আর আজকে সকালবেলা আর কি একটু আলু ভাজি করব, তো এটা দিয়ে আর কি সকালে নাস্তা করব। তো নাস্তাটা যখন করব তখন থেকে আপনাদের ভাইয়াকে বারবার বলছিলাম যে একটু বাড়িতে ফোন দেবার জন্য। তো আসলে ও ঘুমাচ্ছিল, ওকে বারবার ডাকাডাকি করে আর কি বলতেছিলাম যে বাড়িতে একটু ফোন দাও। তো আর কি ফোনটা দিতে পারিনি। তো পরবর্তীতে আমি এই যে ওই দিক থেকে মেয়েদেরকে বারবার ডাকাডাকি করছিলাম আর বলতেছিলাম যে সবাই ঘুম থেকে ওঠো, কারণ আজকে কিন্তু আমার অনেক কাজ জমা আছে, অনেক কাজ করতে হবে। তো আমি কিন্তু আসলে আজকে একদমই প্রস্তুত ছিলাম না যে হঠাৎ করে আমাকে রাজশাহী যেতে হবে, এরকম কোনো একটা খবর সকাল সকাল আমি শুনবো, সেটার জন্য কখনো আমি কিন্তু প্রস্তুত ছিলাম না। তো যাই হোক, আমি তো নাস্তা বানাচ্ছি, তো এদিক থেকে চিন্তাও করছি যে আজকে সংসারে কি কি কাজ করব, যেহেতু এখনো পর্যন্ত আমার জানা নেই যে নাস্তা খাওয়ার পরই আমাকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিতে হবে। আমার অনেক প্রিয় আপুরা আসলে জানতে চেয়েছেন এর আগের ভিডিওতে, গতকালকের আগের ভিডিওতে, যে আমার জায়ের কি অসুখ হয়েছে। তো বিশেষ করে আফরোজা চৌধুরী আইডি থেকে আপু কিন্তু অনেক বড় একটা কমেন্ট করেছিলেন আর জিজ্ঞাসা করেছিলেন যে কি হয়েছে, আর তার অসুখের বিষয়ে আমি আপনাদের সাথে কোনো কথা কিন্তু সেদিন শেয়ার করিনি। তো আসলে আমি যেদিন চলে এসেছিলাম বাড়ি থেকে, তখন ও বাড়িতেই ছিল, আমার ছোট আর কি মেজো জাটা। আর ছোটো জা তো ঈদের পরের দিনই ও ঢাকা ওর বাবার বাড়ি বেড়াতে চলে এসেছে। তো ওই মুহূর্তে আসলে আমি বলেছিলাম যে আমি যেহেতু ঈদের পরের দিন থেকে তারপরের দিন যেহেতু চলে এসেছি, তো আমার মেজো জায়ের অবস্থা কিন্তু আমি তেমন একটা ভালো দেখিনি। তো এর মাঝখানে কিন্তু ওকে চাটমোহরে নিয়ে হাসপাতালে কিন্তু ডাক্তার দেখানো হয়েছে, তবে কোনো উন্নতি কিন্তু আমি ওই 6-7 দিনের মধ্যে দেখতে পাইনি। তো এর মধ্যে কিন্তু আমি আম্মাকে বারবার বলছিলাম যে আম্মা তাড়াতাড়ি করে নাজমিনকে আপনি বড় কোনো হাসপাতালে নিয়ে যান, হয় রাজশাহী নিয়ে যান, না হয় ঢাকা নিয়ে চলেন। তবে একটা কথা কি, যে ফ্যামিলির যদি পরিবারের কিন্তু শ্বশুর শাশুড়ি দেবর যারা একটা পরিবারে থাকে, এরা কিন্তু সবাই একটা পরিবারের অংশ থাকে। তবে আমার পরিবারের মধ্যে একটা সমস্যা কি, আমার শ্বশুরবাড়ির মানুষজনদের, যে তারা যদি কখনো কোনো কিছু হয় বাড়িতে, তাহলে দেখা যায় কি তারা না কোনো কিছু ওইভাবে আমাদের সাথে শেয়ার করতে চায় না। তো দেখা যায় তারা চিন্তা করে যে তারা ভালো করে ডাক্তার দেখিয়ে যে কোনো ঘটনায় ঘটুক না কেন, সেটা হোক ভালো বা মন্দ, চিন্তা করে যে আমাদেরকে না জানিয়ে তারাই হয়তো বা সেটা ঠিকঠাক করে ফেলতে পারবে। তো এই পাশ থেকে কিন্তু আমি আলু ভাজিটা করে নিচ্ছি, আর এই যে রুটি বানিয়ে নিয়েছি। তো আগে আমি নাস্তাটা করবো, ওরা সবাই যেহেতু এখনও পর্যন্ত ঘুমাচ্ছিল, তাই আর কি আমি আর ডাকাডাকি করিনি। তো আমি নাস্তা খাওয়ার পর যখন আমি আর কি আমার ছোটো জার সাথে ফোন দেই বা আমার মেজো জায়ের কথা আর কি জিজ্ঞাসা করি, তো এর মধ্যে কিন্তু বাড়িতে আমাদের একটা পাঠা দেখিয়েছিলাম। তো পাঠাটা না আর কি হঠাৎ করে পাঠাটাও কিন্তু মারা যায়। তো পাঠাটা কিন্তু বিশাল বড় একটা পাঠা ছিল। তো পাঠাটার কথা তার আগের দিন শুনি যে পাঠাটা মারা যায়। আর এই যে দেখেন, রাস্তা যখন বের হয়েছি, আমরা কিন্তু বাইক নিয়ে বের হয়েছি রাজশাহীর উদ্দেশ্যে যাব, আর এই যে এরকম অ্যাক্সিডেন্ট। আর বাড়িতে যাব, দেখেন কি প্রচুর পরিমাণে জ্যাম দেখে তো আমার মাথা নষ্ট। তবে বাইক ছিল বলে হয়তো বা একটু তাড়াতাড়ি যেতে পেরেছি। যাই হোক, যেতে যেতে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করি। তো ও যেহেতু আমার মেজো জায়ের যখন তৃতীয় বেবিটা হয়, তখন থেকে কিন্তু ও অসুস্থ হয়ে পড়ে। তো দেখা যায় কি ওর প্রায় জ্বর আসতো। তো দেখা যেত ডাক্তারের কাছে গেলে ওকে সবসময় নাপা দেওয়া হতো। তো নাপা খেলে হয়তো বা জ্বরটা কমে যেত, কিন্তু ওর প্রচণ্ড আর কি ব্যাক সাইডে ব্যথা হতো মাজার দিকে। এই জিনিসটা কখনো কোনো ডাক্তার আর কি খেয়াল করেনি বা বাড়ির মানুষজন ওইভাবে খেয়াল করেনি।
তবে আমার ছোট জাটা প্রায় সময় আর কি বলতো যে ওকে বড় কোনো ডাক্তার দেখানোর জন্য। তবে এর মাঝখানে কিন্তু কখনো এই বিষয়টা নিয়ে আমার শ্বশুর শাশুড়ি বা আমার দেবর যা ওরা কিন্তু আমাদের সাথে কখনো এই বিষয়টা কখনো শেয়ার করেনি। কারণ জবার আব্বুর সাথে যদি কখনো অসুখ বিসুখের কথা শেয়ার করে তখনই জবার আব্বুর সাথে সাথে বলে যে ঢাকা নিয়ে আসেন। তো দেখা যায় কি ইদানিং দেখতে পেলাম যে তাদের যখনই যেটা হোক না কেন কখনো কোনো কিছু তারা আমাদেরকে জানাতে চায় না। যখন দেখে একবারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে তখনই আর কি তারা সে কথাগুলো আমরা তাদের মুখ থেকে আর কি শুনতে পাই। তো যাই হোক আমাদের আস্তে আস্তে কিন্তু একেবারে রাত হয়ে গিয়েছে, এখন বাজে প্রায় রাত 7:30টার মতো। আমরা কিন্তু রাজশাহী শহরে ঢুকে গিয়েছি। আর দেখেন রাজশাহী শহরটা কিন্তু আসলেই অনেক সুন্দর। আমি সবসময় নাম শুনেছি, এর আগে কিন্তু কখনো আসা হয়নি। তবে এই শহরে ঢোকার পরে এই যে রাস্তা চারপাশে রাস্তাঘাট আর লাইটিংগুলো এত সুন্দর, তো দেখার মতনই কিন্তু একটা পরিবেশ। তো আমরা যখনই সারা রাস্তা কিন্তু আমি অনেক টেনশনে এসেছি। তো ঈদের 2 দিন পর যখন রাজশাহী আমার যাকে নেওয়া হয় চাটমোহর থেকে ওকে ফিরিয়ে দেওয়া হয়, তখনই আর কি এখানে আসার পর হসপিটালে ভর্তি করার পর অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা দেয়। তো পরীক্ষা নিরীক্ষা করার পর আর কি 1 দিন পর আর কি সবগুলো রিপোর্ট দেয়। তো রিপোর্টে কি এসেছিল সেটাও কিন্তু আমি বা আমার হাজব্যান্ড জানতাম না, বা আমাদের কেউ ফোন দিয়েও বলেনি। যখন আমার ছোট যা আর কি ওর বাবার বাড়ি বেড়াতে এসেছে, হঠাৎ করে ওকে আবার চলে যাওয়ার জন্য বলা হয়েছে, তখন আর কি আমি হঠাৎ করে আমার ছোট যার যখন শুনি ও আবার বাড়িতে যাচ্ছে তখন আর কি আমি ওর কাছ থেকে ফোন দিয়ে আর কি জানার চেষ্টা করি যে কি হয়েছে, কেন বাড়িতে যাচ্ছ। তখন আমার ছোট যা আমার সাথে সব কিছু ডিটেলসে শেয়ার করে। তো শোনার পর তো আমার মাথায় হাত পড়ে যায় যে এমন একটা ঘটনা, অথচ বাড়ির একটা মানুষ এখনো পর্যন্ত আমাদেরকে ফোন দিয়ে বলেনি। তো আমার একটু খুবই রাগ হয়। তারপরও আপনাদের ভাইয়া বলছিল যে সে আর কি যাবে না। তো আমরা কিন্তু অলরেডি আমরা হাসপাতালে গিয়ে আমার যাকে দেখে তারপর আমরা এখন চলে যাচ্ছি রাজশাহী একটি গ্রামের ভিতরে। এটা ছিল আমতলা আর কি, বেশি সম্ভবত এই জায়গাটার নাম। তো এর হাতের বামে গেলে কিন্তু একদম গ্রাম। তো আমরা এখানে এসে দাঁড়িয়ে এখানে হাতের ডানে একটা মিষ্টি দোকান আছে, এখান থেকে আর কি মিষ্টি কিনে তারপরে আমরা রাতের বেলা ওর পরিচিত একজনের বাড়িতে গিয়ে আর কি রাতটা আমরা থাকি। তো রাতটা যেহেতু থাকার পর সকাল হয়েছে, তো দেখা যায় কি হাসপাতালে ওইভাবে যে থাকবো এরকম কোনো থাকার মতো অবস্থা ছিল না, তাই আর কি থাকা হয়নি। তো তাই আর কি হাসপাতাল থেকে প্রায় 10 কিলো হবে এই বাড়িটার দূরত্ব। তো এখানে এসে আর কি রাতটা আমি আর জবর আব্বু থাকি। আর এখানে আসার পর দেখতে পেলাম এই গ্রামের ভিতরে যে এখানেই নাকি এখান থেকে অনেকে আম আর কি কিনে নিয়ে যায়, বা অনেক আম গাছ সহ আর কি ওই যে কিনে তারপরে তারা বিক্রি করেন। তো আমি তো কখনো এই এলাকাতে আসিনি। সকালবেলা ঘুম থেকে ওঠার পর জবার আব্বু আমাকে একটু বাইরে নিয়ে এসে দেখাচ্ছিল যে এই যে আম গাছগুলো, এই গাছগুলো যারা আর কি আমের ব্যবসা করেন তারা কিনে তারপর আর কি এখান থেকে সব আম পেড়ে নিয়ে তারপরে এগুলো ঢাকায় বিক্রি করেন। তো আমি আর কি ঘুরে ঘুরে আম গাছগুলো দেখছিলাম আর বারবার শুধু বলছিলাম যে তাড়াতাড়ি চলো, ডাক্তার চলে আসবে। কারণ আমরা চাচ্ছিলাম যে ডাক্তারের সাথে আমরা একটু সরাসরি কথা বলি। তো যাই হোক আমি কতক্ষণে হাসপাতালে যাব, তো আমি শুধু বারবার জবার আব্বুকে একটু প্যারা দিচ্ছিলাম যে তুমি একটু তাড়াতাড়ি চলো। আর যেখানে ছিলাম সে বাড়িটা ছিল মাটির বাড়ি। তো দেখা যায় নতুন একটা এলাকা, নতুন একটা পরিবেশ, এখানে থাকতে কিন্তু রাতে আমার অনেকটাই ভয় কাজ করেছে। কেমন যেন ঘুমই আসছিল না, কোনো রকম আল্লাহ করে রাতটা আর কি পার করেছি। আর সকালবেলা উঠে দেখতে পেলাম যে যাদের বাড়িতে এসেছি তারা আর কি ছোট মাছ রান্না করেছিল, মিরকা মাছ ঝোল করেছিল, আর সাথে গরুর মাংস রান্না করেছিল আর ভাত। আর এত সকালবেলা তো ভাত খাওয়ার কোনো অভ্যাস নেই। তো যাই হোক কোনো রকম একটু খাওয়া দাওয়া করে এরপরেই কিন্তু আমরা বের হয়ে যাব। আর দেখতে পাচ্ছেন এটা বিশাল একটা আম বাগান। তো এখানে একদম সারি সারি অনেক আম গাছ আছে। আম গাছের গোড়াগুলো একেবারেই ছোট, উপরেরটা একদম বট গাছের মতো। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমগুলো দেখছিলাম আর রাজহাঁসগুলো দেখে একটু ভীষণ ভালো লাগলো, তাই আর কি একটু ভিডিও করলাম।
তো এই যে রাস্তাঘাট কিন্তু সবই পাকা, তো তাল গাছে তাল ধরে আছে। আর এই ঘরটার মধ্যে আমরা রাতের বেলা আর কি ছিলাম, একদম চাপা ভিতরে। বাড়িটাতে ঢুকতে একটু আর কি বাইক নিয়ে কষ্ট হয়েছে। তো যাই হোক, জীবনে কত কিছু যে দেখলাম আর কত কিছু যে সামনে দেখবো কে জানে। তো এরপর আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে কিন্তু আবার আমরা হাসপাতালের উদ্দেশ্যে আর কি রওনা হয়ে যাই। বাড়ির ভেতরের অংশটা আর আপনাদের সাথে ওইভাবে শেয়ার করলাম না। তো এটা ছিল রাজশাহী আর কি সামনে বিমানবন্দর। তো আমরা এই তো যাচ্ছি। তো যেতে যেতে জবার আব্বু বলল একটু ভিডিও করো। আসলে ওইরকমভাবে ভিডিও করতে আমার ইচ্ছেই করছিল না, তবে এখানকার রাস্তাঘাট, মানুষের কথাবার্তাগুলো এত সুন্দর, যেটা কিনা সত্যি আমার খুব ভালো লেগেছে। তো আমি আর কি যাবার পথে জবার আব্বুকে বলছিলাম যে আমাকে এখানে একটা বাসা ভাড়া করে দাও, আমি এখানে থাকি। ঢাকা শহরের চাইতে এখানে থাকলে মনে হয় অনেকটা শান্তিতে থাকতে পারবো। তো আমি যখন যাচ্ছিলাম দেখলাম যে একটা বিমান আর কি নেমেছে, লোকজনও ওখান থেকে বের হয়েছে। তো আমি অনেক দূর থেকে আর কি বিমানটা একটু ভিডিও করলাম। তো যাই হোক, কথা বলতে বলতে তো অনেক কথা বলে ফেললাম। তো এরপরে কিন্তু আমরা 4-5টা জবার আব্বু আমাকে আর কি একটু ঘুরিয়েছে আর কি। রাস্তাঘাটগুলো যেত সুন্দর, আর এখানকার স্কুল কলেজ সব কিছুই দেখলাম, অনেক বড় বড় স্কুল কলেজ বা খুবই সুন্দর। তো জবার আব্বু আর কি আমাকে বলল যে আবার কবে আসবা, চলো তোমাকে একটু রাস্তাঘাট ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিয়ে যাই। তো আমি এগুলো আর কি দেখছিলাম ঠিকই, কিন্তু ঘুরে ফিরে আমার মেজো জায়ের কথাটাই বারবার মনে হচ্ছিল। তো আসলে সত্যি কথা বলতে আমার মেজো জায়ের কিন্তু একটা কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে, আর দ্বিতীয়ত ওর প্রচুর সমস্যা, অনেক ধরনের সমস্যা ধরা পড়েছে, রক্তশূন্যতা, হিমোগ্লোবিন। তো সব কিছু মিলিয়ে আর কি অনেক সমস্যা। আসলে এত কিছু ডিটেলসে আমি বলতে চাচ্ছি না ভিডিওর মাধ্যমে। তবে একটা কথাই আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে বলবো যে আপনারা প্লিজ সবাই ওর জন্য দোয়া করবেন। তবে ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন, তো আসলে 7 দিনের জন্য ওই চিকিৎসাটা আর কি ওকে দেয়া হচ্ছে। তো এই খবরটুকু আমার ছোট জাত মুখ থেকে কিন্তু আমরা শুনেছি। ডাক্তার বা আমার মেজো দেবর যে এখানে ছিল, যার সাথে ডাক্তারের সরাসরি কথা হয়েছে, ওর কাছ থেকেও কিন্তু আমরা শুনিনি। তো আমরা একটু 4-5টা ঘুরে ঠুরে তারপর আবার এই যে এখন হাসপাতালে চলে আসছি। তবে যাদের বাড়িতে গিয়েছিলাম, আমার দেবরকে জিজ্ঞাসা করেছিলাম ডাক্তার কয়টায় আসে, তো আর কি বলছিল যে সকাল 8টায়। কিন্তু যাদের বাড়িতে গিয়েছি তারা বলছিল যে সকাল 10টা থেকে 10:30টার মধ্যে ডাক্তার আসে, এর আগে কিন্তু রুগী দেখতে কোনো ডাক্তার আসে না। তো দেখলাম যে ওই ভাইয়াটার কথাই ঠিক। তো এখানে দেখলাম যে অনেক বড় বড় হাসপাতাল, যেহেতু একদম শহরের মধ্যে। তবে আমার জায়ের যত পরীক্ষা নিরীক্ষা কিন্তু পপুলার ডায়াগনস্টিক সেন্টারেই করানো হয়েছে। আর ওর যেহেতু ডায়াবেটিস আছে, তো দেখা যায় কি ডায়াবেটিসটা প্রচুর বেড়ে গিয়েছে। তো যার কারণে কিন্তু এখন ওকে আবার ডায়াবেটিস ডায়াগনস্টিক সেন্টারে রাখা হয়েছে। ওখানে কিন্তু কিডনি আর ডায়াবেটিস দুইটারই চিকিৎসা আর কি চলছে। তবে ওইখানে যাবার আগে আমি জবার আব্বুকে বলেছিলাম যে না হয় নাজমিনকে নিয়ে চলো আমরা ঢাকা চলে যাই। তো ঢাকা যেহেতু বড় বড় হাসপাতাল আছে, বা কিডনির জন্য ঢাকাও কিন্তু অনেক ভালো ভালো হাসপাতাল আছে। তো আমি আর জবার আব্বু যেহেতু আলাপ আলোচনা করছিলাম, তারপরে আর কি হাসপাতালে পৌঁছানোর পর আমার আর কি দেবরের সাথে আমরা এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলি। তো পরবর্তীতেও আর কি বললো যে এখানে যে চিকিৎসা আর কি দেয়া হচ্ছে এটা নাকি খুব ভালোই, এই ডাক্তারও খুব ভালো, উনি কিডনির জন্য নাকি খুব ভালো। তো যাই হোক, যেহেতু ওরা এখানে ভর্তি করিয়েছে বা ওরা ভালো বলতেছে, তো সেখানে তো আমরা দুজন আর জোর করতে পারি না। তো আমি এই যে হাসপাতালে আবার চলে এসেছি, আর আমার দেবরকে দেখলাম এখানে এসে যে ওষুধ কিনতে আর কি নিচে আসছে। তো এখন আমরা 3 জনই এই যে লিফটে করে আবার উপরে চলে যাচ্ছি। তো হাসপাতালে দেখা যায় কি রুগীর সাথে থাকলে কিন্তু ভালো মানুষের রুগী হয়ে যায়। তো প্রথমত 7 দিন নাকি ডাক্তার ওকে আর কি দেখবে, তাদের মতো তারা প্রাথমিক চিকিৎসাটা দিবে। তারপর আর কি যদি কোনো ভালো লক্ষণ না দেখে, হয়তো বা তারপর ওকে সার্জারি করা প্রয়োজন হলে তখন আর কি সার্জারি করবে। তো
তবে এমনিতেই তো দেখা যায় যে ওর ডায়াবেটিস, তারপরে 3টা সিজারে বাচ্চা। তো এরপর যে কি হবে এ কথা শোনার পর আমারই খুব খারাপ লাগছিল। তো আমি কিন্তু গতকাল রাতেও যখন এসে 2 ঘন্টা থেকেছি, তখনও দেখেছি ও একদম মরার মতো ঘুমাচ্ছে। আবার এখনও এসে দেখতে পাচ্ছি যে ওর কোনো হুঁশই নেই। তো এর মধ্যে ডাক্তার যখন চলে আসে, তো একটু প্রাইভেটভাবে আরকি জবার আব্বু আলাদা করে ডাক্তারের সাথে কথা বলে। তবে তিনি আরকি যখন আমরা আনতে চাইবো ঢাকা, তখনই তিনি রিলিজ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। কিন্তু উনি যেভাবে বর্ণনা আমাদেরকে দিয়েছেন, এখন চিন্তা করে দেখলাম যে রাজশাহীতে থাকলেই হয়তোবা আমার জাটা ভালো থাকবে। আসলে ভালো-মন্দ সবটাই উপরওয়ালার হাতে, জানি না যে কি হবে। তো এরপর কিন্তু হাসপাতালে প্রায় আমি 2-3 ঘন্টার মতো ছিলাম, থেকে তারপরে আবার চলে এসেছি। তো বাইকটা ধোয়া হয়ে গেলে আরকি আবার ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা দিব। তো এর মধ্যে একটু পদ্মার পাড় আপনাদের ভাই আমাকে ঘুরাতে নিয়ে গিয়েছিল। সেখানে বেশি একটা দেরি করিনি, জাস্ট শুধু একটু ঘুরে 1 প্লেট চটপটি খেয়ে আবারও আমরা এই যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তার আগে বাইকটা একটু ধুয়ে নিচ্ছিল, একটু সার্ভিসিং করিয়ে নিল। আর এপাশ থেকে দেখতে পেলাম যে এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো আরকি আমার মেয়ে বারবার দেখতে চেয়েছিল, তো ওকে ভিডিও কলে পাইনি। পরবর্তীতে আমি একটু ভিডিও করে নিয়ে এসেছি, ভাবলাম যে আমার আপুদের সাথেও শেয়ার করি। তবে এই শহরটা এত সুন্দর একটা শহর, পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর, দেখার মতো একটা শহর। তো আসলে আমার এত ভালো লেগেছে, সাথে জবার আব্বুরও কিন্তু এই শহরটা অনেক ভালো লেগেছে। তো আসলে সত্যি কথা কি, আমার জায়ের কথাটা আমি এক মুহূর্তের জন্য ভুলতে পারছি না। তবে একটা জিনিস কি, যখন পরিবারের কখনো একটা ভালো হোক বা মন্দ হোক, সেটা যদি পরিবারের সবাই একত্রে বসে এটাকে আলাপ আলোচনা করে, যদি কোনো আগে থেকে জানতাম আমরা, তাহলে হয়তোবা জবার আব্বু বলতো যে ঢাকা নিয়ে আয়, এখানে ভালো ডাক্তার দেখাই। তবে যদি ওইরকমটা দেখানো হতো, তাহলে হয়তোবা আজকে এই পরিস্থিতিটা আসলে কারোই দেখা লাগতো না। কিন্তু অনেকেই আছেন, অনেক পরিবারই আছেন যারা একটা কিছু হলে পরিবারের একজন জানে, তো আরেকজনকে আরকি তারা জানাতে চায় না। এই জিনিসটা কিন্তু মোটেই ঠিক না। আসলে 5 জনের কাছে 5টা কথা শেয়ার করলে সেখানে কিন্তু অবশ্যই আপনি ভালো না ভালো কোনো একটা সাজেশন পাবেন। হয় সেটা ভালো, না হয় সেটা খারাপ। তবে বুদ্ধিকে তো একটা না একটা পাবেন। কিন্তু এই যে শেয়ার না করাটা কত বড় বোকামি, আর কতটা এখন ভোগান্তি তাদেরকে পোহাতে হচ্ছে, একমাত্র শুধু তারাই জানে। তো দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আর কোনো কথা না বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।